হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আশা করি তোমরা ভালোই আছো এবং এর আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখছো এবং এই যে সিরিজ আমরা শুরু করেছি সেটা তো অবশ্যই রেগুলারিটি যে ক্লাস সে ক্লাস আপলোড হতে আছে তোমাদের। তাহলে তোমরা রেগুলার করে অবশ্যই ক্লাস দেখো। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমাদের নতুন যে টেটের সংশোধন, নাম্বারের যে সংশোধন, সেই নাম্বারের সংশোধন আমরা বিশেষ করে সবাই তোমরা আশা করি জেনেছো। সেই সংশোধনে 25 নাম্বার যে টেটের জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ অর্থাৎ এর মানে কি, টেটের যে পরীক্ষার গুরুত্বপূর্ণ সেই গুরুত্বটা কিন্তু বেড়ে গেল। এর আগে ছিল 5 নাম্বার, এখন হয়েছে কত, 25 নাম্বার। তাহলে অন দ্য বেসিস অফ র্যাঙ্ক, তো শুধুমাত্র তোমার এখন পাশ করলেই হবে না, কারণ তুমি পাশ করলেও পিছিয়ে যাবে। এর আগে হয়তো অতটা পিছোতে না, কিন্তু এখন যেহেতু নাম্বারটাকে 25 করে দিয়েছে, তোমরা কি অন দ্য বেসিস অফ র্যাঙ্ক, পাস পাস তো তুমি করছো, বাট সেই পাশের সাথে সাথে তোমার যত র্যাঙ্ক ভালো তত তোমার স্কোর কার্ড ভালো। এবং এটার অবশ্যই যে তোমার হয়তো কারো হয়তো বলতে পারো যে তোমরা লিমিটেশন এবং ডিলিমিটেশন কে কীরকম করে ভাবতে পারো হয়তো, বা তোমরা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরেও বলি, যেহেতু সিদ্ধান্তটা সেটাই হচ্ছে, তো তোমাদের টেটের যে গুরুত্বপূর্ণ বিষয়, পেডাগজির বিষয়গুলো, সব থেকে বিষয় সমস্যা আমাদের নাম্বার তোলার পেডাগজি এবং সমস্ত পেডাগজিগুলো আন্ডারস্ট্যান্ড করতে। আর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখান থেকে 30 নাম্বার। এবং এই পেডাগজির যে কোশ্চেন্সগুলো সেগুলো অন্যান্য যে পেডাগজির কোশ্চেন সেই কোশ্চেনগুলোর সঙ্গেও মিল আছে, কারণ এই থিওরি বেসিসেই সেগুলোকেও তৈরি করা হয় কোশ্চেনগুলোকে। কথাটা বুঝতে পারছো? তো তোমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ অবশ্যই হয়ে পড়লো। তো শুধুমাত্র পাশ করা নয়, মার্কস ভালো তোলাটাও গুরুত্বপূর্ণ। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছো? তো আমরা এই যে সিরিজ শুরু করেছি সেই সিরিজ আমাদের কন্টিনিউ চলছে। তোমরা অবশ্যই ভিডিওগুলিকে দেখো এবং আমি বলেছি 1000 যে পিওয়াইকিউ সেটা তোমাদের সলভ করাবো, এবং সেটা আমরা রেগুলার বেসিসে প্রতিদিন সকাল 7টায় ক্লাস কিন্তু আপলোড হচ্ছে, যেটা তো একদিন পর পর যে ক্লাস সেটা আপলোড হচ্ছে। সো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। বেশি কথা না বলে, যেহেতু আজকে বিষয়টা নিয়ে আলোচনার ছিল সেই জন্য আমি এটাকে নিয়ে একটু বললাম। ক্লিয়ার? সো শুরু করা যাক আজকের কোশ্চিনস, আজকের প্রথম কোশ্চিনস। এর আগে পর্যন্ত আমাদের 10টা ক্লাস হয়েছে, আজকে 11 নাম্বার ক্লাস। তার মানে 10টা কোশ্চিন আমরা 100 কোশ্চিন কভার করে নিয়েছি। 100 কোশ্চিনে আমরা কতগুলো কনসেপ্ট করেছি, যারা তোমরা করেছো তারা তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে, তো শুরু করে দিই আজকের ক্লাস 11 নাম্বার, 1000 সিডিপিপিওয়াইকিউ অ্যান্ড ডিটেইল এক্সপ্লেনেশন। ক্লিয়ার? সো আজকের যে প্রথম কোশ্চিন নাম্বার 101। কোশ্চিন নাম্বার 101 কি, শারীরবৃত্তীয় বিকাশে, মানে বিকাশের গতিতে, শারীরবৃত্তীয় বিকাশ, ফিজিওলজিক্যাল যেটা আমরা ডেভেলপমেন্ট বিশেষ করে বলে থাকি। ঠিক আছে, শারীরবৃত্তীয় বিকাশের বা মোটর ডেভেলপমেন্ট অনেক সময় বলে থাকি, মোটর ডেভেলপমেন্ট। তো শারীরবৃত্তীয় বিকাশের গতিতে ব্যক্তিগত ভিন্নতা থাকলেও শারীরবৃত্তীয় বিকাশের ক্রম হলো, আমরা জানি, প্রিন্সিপালস অফ কন্টিনিউটি, প্রিন্সিপালস অফ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রিন্সিপালস অফ কন্টিনিউটি, এগুলো আমরা দেখি। সো সেরকমই একটা আছে প্রিন্সিপাল অফ ভেরিয়েশন, প্রিন্সিপাল অফ ভেরিয়েশন। সো এই ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হয়ে থাকে। ঠিক আছে, তো সেখানকার বেসিসে কিন্তু প্রশ্নটা এখানে করা হয়েছে। ঠিক আছে, প্রিন্সিপাল অফ ভেরিয়েশন, আর ইটস বেসিক্যালি দ্য কনসেপ্ট ডেভেলপমেন্ট ফ্রম, মানে জীবন বিজ্ঞানের যে কনসেপ্ট সেখান থেকে আমরা, কথাটা বুঝতে পারলে, বংশগতি থেকে। ক্লিয়ার? বংশগতি থেকে আমরা একটু যদি দেখি, তো এখানে বলা হয়েছে যে শারীরবৃত্তীয় বিকাশের গতিতে ব্যক্তিগত ভিন্নতা থাকলেও শারীরবৃত্তীয় বিকাশের ক্রম কেমন হলে, শারীরবৃত্তীয় ক্রমের যে বিকাশটা সেটা কিরকম হলো। ঠিক আছে, মোটর ডেভেলপমেন্টটা এটা বলছে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকে, মানে একজন শিশু আরেকজন থেকে আলাদা, একই মায়ের সন্তান দুজন, কিন্তু দুজনই আলাদা। তো এটা বলছে এই বিকাশের ভিন্নতা থাকলেও শারীরবৃত্তীয় বিকাশের ক্রম কি হয়। সূক্ষ্ম শারীরবৃত্তীয় বিকাশ, স্থূল শারীরবৃত্তীয় বিকাশ, যেটাকে ফাইন মোটর ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোস মোটর ডেভেলপমেন্ট বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এবং কাছ থেকে দূরবর্তী, যেটা আমরা জানি প্রক্সিমোডিস্টাল অ্যান্ড সেফালোকোডাল হলো। কাছ থেকে দূরবর্তী, মাথা থেকে পা পর্যন্ত এই সিকোয়েন্স হয়ে থাকে, নাকি স্থূল শারীরবৃত্তীয় বিকাশ থেকে সূক্ষ্ম শারীরবৃত্তীয় বিকাশে, কোনটা যদি তোমরা দেখো। তাহলে এই 101 যে কোশ্চিন, এটার অপশন দেখি আমরা সবসময় জানি ফাইন মোটর নয়, বলছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট, দেন ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রোস মোটর ডেভেলপমেন্ট, স্থূল শারীরবৃত্তীয় বিকাশ, দেন বলা হচ্ছে আমার ফাইন মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট।
মনে রাখার চেষ্টা করবে ফাইন মোটর ডেভেলপমেন্ট প্রথমে হয়ে থাকে স্থূল শারীরবৃত্তীয় বিকাশ, দেন সূক্ষ্ম শারীরবৃত্তীয় বিকাশ কিন্তু আমাদের কিন্তু হয়ে থাকে বিকাশে যদি আমরা নীতির ক্ষেত্রে দেখি। হলো। সো কোশ্চিন নাম্বার 102, যে সময়কালটি বাল্য ব্যবস্থা থেকে মানে বাল্য অবস্থা থেকে বাল্য ব্যবস্থা না বাল্যাবস্থার, ঠিক আছে, মানে তোমার ট্রানজিশন পিরিয়ড এডাল্টহুড যেটাকে বাল্যাবস্থা থেকে প্রাপ্তবয়স্কে রূপান্তরিত হচ্ছে, বাল্য থেকে প্রাপ্ত বয়সে রূপান্তরিত হচ্ছে, তার সূচনা করে সেটা কি বলা হয়? বাল্য অবস্থার শেষ অবস্থা মানে আর্লি এন্ড চাইল্ডহুড, কিশোর অবস্থা, মধ্যবাল্য অবস্থা, প্রাক সক্রিয়তার স্তর, মানে এন্ড চাইল্ডহুড, এডোলেসেন্স, মিডল চাইল্ডহুড, প্রি অপারেশনাল স্টেজ। দেখো এটা কোশ্চিন যদি সাধারণভাবে তোমরা কি বলো, সাধারণ যদি মাথায় যদি একটু ভেবে দেখো, তাহলে বাল্য অবস্থার শেষে থেকে কি হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে আমরা বাল্য অবস্থা বিশেষ করে কি জানি বাল্য অবস্থার পরেই তারপরে কি হয়ে যায়, তারপর থেকে আমাদের বাল্য অবস্থা থেকে কি হয়ে যায় কিশোর, তারপর থেকে কি হয়ে যায়, তারপরে কি হয়ে যায় বলো তো, কিশোর, কিশোর থেকে হয় প্রাপ্তবয়স্ক, হয় কি না? বাল্য অবস্থার পরে কিশোর, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক। সো এখানে যে অপশনের অ্যান্সার হবে কি আমাদের, সেটা হবে কিশোর অবস্থা, অর্থাৎ যে সময়কালটি বাল্য অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক মানে কিশোর অবস্থা থেকে আমরা কি করি, কিশোর অবস্থা থেকে প্রাপ্তবয়স্কের দিকে আমরা ধাবিত হই। কথাটা বুঝতে পারলে? অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুডের দিকে আমরা কিন্তু ধাবিত হই। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার ক্লিয়ার? 102 নাম্বার কোশ্চেনগুলো। এবার 103 নাম্বার কোশ্চেন, প্রাথমিক শ্রেণীকক্ষে যে অভিজ্ঞতা শিশু নিয়ে আসে বেশ গুরুত্বপূর্ণ, তার উপর ভিত্তি উপস্থাপন করা মানে তার উপর ভিত্তি উপস্থাপন করা গুরুত্বপূর্ণ, মানে বিল্ড অন করা, অস্বীকার করা, উপেক্ষা করা এবং উপেক্ষা করা বলছে নেগলেক্ট করা আর ইগনোর করা, দুটাকে আমরা নর্মালি ভাবে উপেক্ষা করে বলে থাকি। হ্যাঁ ঠিক আছে, উপেক্ষা করছি, নেগলিজেন্স করে থাকছি, ইংলিশের একটু হলেও ডিফারেন্স আছে, কিন্তু বাংলায় আমরা মোটামুটি করে একই অর্থ ধরি, হয়তো অবশ্যই চেঞ্জ মানে কিছুটা পার্থক্য আছে, কিন্তু নর্মালি ভাবে আমরা ধরতে পারি। ক্লিয়ার? সো প্রাথমিক শ্রেণীকক্ষে যে অভিজ্ঞতা নিয়ে শিশু আছে, অর্থাৎ এলিমেন্টারির যে স্টুডেন্টস, সেই স্টুডেন্টগুলো যে বাইরে থেকে মানে তার কালচারাল পরিবেশ থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসছে, সেটা অস্বীকার করা দরকার না উপেক্ষা করা দরকার না তার উপর ভিত্তি উপস্থাপন করা দরকার, মানে সেই রকম বিল্ড অন এক্সপিরিয়েন্স থেকে তাকে কি করা দরকার একজন শিক্ষক হিসাবে। তাহলে অবশ্যই 103 নাম্বারের অ্যান্সার যদি দেখি আমরা, তাদের উপর বিল্ড অন করা দরকার, অর্থাৎ তার উপর ভিত্তি উপস্থাপন করা গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি শিশু তার কালচারাল এনভায়রনমেন্ট থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসে, তার সোসাইটি থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসে, এবং সেই অভিজ্ঞতার আমরা যদি জেনে তার সেখান থেকে তার যে এডুকেশন সেটা প্রোভাইড করার চেষ্টা করি, হি অর শি ক্যান রিলেট দ্য মানে এডুকেশন ইন হার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস ইন his oblique her previous experiences. So এটা একটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ক্লিয়ার? 103 নাম্বার কোশ্চেন। এবার গেল 104 নাম্বার, সরি আমরা আর একটু দেখে নিই, যে প্রাথমিক বিদ্যালয়ে শিশু পরিবার সামাজিক, আমি একটু আগে বললাম সেখান থেকে, এবং তার সেখান থেকে শিখনের কারণ কি বলতো, পরিবার থেকেও এবং সোসাইটি থেকেও সেই শিশুর শিখন হচ্ছে কি না? তো শিক্ষকের উচিত, আমি বললাম প্রায়র এক্সপিরিয়েন্স, তার যে পূর্ববর্তী অভিজ্ঞতা, সেই পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে তাকে শেপ করা এবং তার নতুন যে এডুকেশন দেওয়া হচ্ছে, সেই যে জ্ঞান নির্মাণ করা হচ্ছে বিশেষ করে, সেই জ্ঞান নির্মাণে শিক্ষকের সহায়তা করা দরকার। যেরকম যদি শিশু বাড়িতে ফল সম্পর্কে জানে, যে ফল জানছে, তবে শিক্ষকের সেই জ্ঞানের উপর ভিত্তি করে ফলের শ্রেণীবিন্যাস, গাছের ধরন, পুষ্টিগুণ শেখাতে পারেন। মানে একটি জেনারেল এক্সপিরিয়েন্স রয়েছে তার, যেটাকে ফল বলে, বাট ফলের যে বিভিন্ন ধরনের পার্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তাহলে আমরা সেই প্রিভিয়াস অভিজ্ঞতাটাকে শিশুর কাজে লাগিয়ে আমরা নতুন আরো অভিজ্ঞতাটাকে বাড়াতে পারি কিনা? অবশ্যই বাড়াতে পারি। দ্যাট মিনস উই ক্যান রিলেট ইটস ইনক্রিজিং দ্য স্কিমা অফ অ্যাকর্ডিং টু জিন পিয়াজে, স্কিমা ইনক্রিজ হচ্ছে তার, বুঝতে পারলে? আর এইভাবে একটা কথা মাথায় রাখবে, যখন এইরকম পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এরকম করে নতুন করে বিষয় শেখানো হয়, সেখানে এটা মিনিংফুল লার্নিং হয়ে ওঠে, একটা অর্থবহ শিখন, একটা অর্থপূর্ণ শিখন হয়ে ওঠে, যার ফলে এটার ওপর গুরুত্ব দেওয়া আমাদের খুব প্রয়োজন। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার নেক্সট 104 নাম্বার কোশ্চেন, এটা একটু বড় কোশ্চেন, কিন্তু যতই বড় কোশ্চেন হয় ততই আমাদের কোশ্চেনটাকে বোঝার সুবিধা এবং করারও সুবিধা হয়। তো বড় কোশ্চেন দেখে ভয় পাবে না। বলছি একটি শিশু যুক্তি দেয়, মানে ও কি যুক্তি দিচ্ছে, যে হেঞ্জের ওষুধ মানে একটা ওষুধের নাম, মানে ঔষধ যা তার স্ত্রীকে বাঁচাতে পারেন, যা তার স্ত্রীকে
এ চাইল্ড আর্গিউস দ্যাট হেন্স শুড নট স্টিল ড্রাগস। হেঞ্জের ওষুধ মানে যেটা হেঞ্জের ওষুধ চুরি করা উচিত নয়। মানে একটা শিশু আর্গিউ করছে যে হেঞ্জের ওষুধটা চুরি করা উচিত নয়। আর হেঞ্জের ওষুধটা কি? হেঞ্জের ওষুধটা হচ্ছে এমন একটা ওষুধ যেটা লোককে বাঁচায়। তো বলছে যে হেঞ্জের ওষুধ চুরি করা উচিত নয়, কারণ যদি সে তা করে, এটা শিশুর মধ্যে জ্ঞান আছে যে হেঞ্জের ওষুধ চুরি করা উচিত নয়, কারণ সে যদি চুরি করে তবে তাকে ধরা হবে এবং জেলে জেলে পাঠানো হবে। এটা শিশুর মধ্যে নলেজ আছে যে যদি আমরা চুরি করি তাহলে সেই আমাকে জেলে ভরিয়ে দেওয়া হবে। তো শিশুর নৈতিক বিকাশের যে পর্যায়, সেই পর্যায়ের কোন স্তরে পড়ে? সার্বজনীন নৈতিক নৈতিক নীতিবোধের স্তর, সরঞ্জামগত উদ্দেশ্য দৃষ্টিভঙ্গি, নাকি বলা বলা হচ্ছে তোমার সামাজিক শৃঙ্খলা রক্ষা দৃষ্টিভঙ্গি, নাকি শাস্তি ও আজ্ঞা পালন বা শাস্তি ও পুরস্কারের দৃষ্টিভঙ্গি যদি আমরা বলতে চাই, দ্য পানিশমেন্ট এন্ড অবিডিয়েন্স বা আজ্ঞা পালন বা মান্যতাকারী। তাহলে একটা কথা মাথায় রাখো, যেখানে এই যে শিশু, শাস্তি এবং পুরস্কার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেন? কারণ শিশু জানে শিশুর নৈতিক যে বিকাশ, সেই নৈতিক বিকাশটা অ্যাকর্ডিং টু কোহলবার্গ, শিশুর এই নৈতিক বিকাশটা হয়েছে কোন এই স্তরে, কি যে সে জানে যে যে কাজটা করলে শাস্তি পাওয়া যায় সেটা নৈতিক কাজ নয়, আর যে কাজটা করলে শাস্তি পাওয়া যায় না সেটা নৈতিক কাজ। কারণ ওই বয়সে শিশুদের এটাই ডেভেলপমেন্ট হতে থাকে অ্যাকর্ডিং টু কোহলবার্গ। কথাটা বুঝতে পারলে? কোহলবার্গের নীতির এখানে উদাহরণ দিয়েছে। তাহলে প্রশ্নগুলোকে এইভাবে ঘুরিয়ে দেওয়া থাকতে পারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন। সো কখন তুমি সলিউশন খুঁজে বের করতে পারবে? হোয়েন ইউ হ্যাভ প্রপার ইনফরমেশন, প্রপার নলেজ অ্যাবাউট দ্য থিওরি, অ্যাবাউট দ্য টপিক। কথাটা বুঝতে পারলে? তাহলে এটার জন্য তোমার প্রয়োজন, এটার জন্য তোমাদের ধৈর্য ধরে টপিক পড়া বোঝা প্রয়োজন। একদিনই হবে না, এক মাসেই হবে না, তোমাদের এটা ধৈর্য ধরে পড়তে হবে। আর কোশ্চেন্স আমাকে কতভাবে ভাবতে সাহায্য করছে তুমি একবার ভেবে দেখো, কতভাবে ভাবতে সাহায্য করছে। তাহলে এটা আমাদের প্রয়োজন। কথাটা বুঝতে পারলে? এটা আমাদের প্রয়োজন, এই জন্য কোশ্চেন করাচ্ছি। সো নেক্সট কোশ্চেন নাম্বার 105, লেভ ভাইগটস্কি। শিশুরা যে মৌখিক কথোপকথন করে, ভাইগটস্কির মতে বলছে আর কি, হ্যাঁ, শিশুরা যে মৌখিক কথোপকথন তারা নিজেদের সাথে করে, শিশুরা মৌখিক কথোপকথন নিজেদের সাথে করছে, ওরা কথা বলছে, আমরা জানি ভাইগটস্কির মতে, হ্যাঁ, শিশুরা নিজের মধ্যেই কথা বলতে থাকে। তা কি নামে পরিচিত? যখন একটা শিশু মৌখিক কথোপকথন তারা নিজেদের সঙ্গে করছে, তো সেটা কি নামে পরিচিত? বলা হচ্ছে সমস্যাজনক কথোপকথন, বা বক্তা বলে বা বক্তৃতা বলা হয় অনেক সময়। স্বকেন্দ্রিক কথোপকথন, যেটা ইগোসেন্ট্রিক বলা হয়, অহংকেন্দ্রিক, স্বকেন্দ্রিক। নিজস্ব কথোপকথন কথোপকথন প্রাইভেট স্পিচ। বিকৃত কথোপকথন, ডিস্টর্ট স্পিচ, যেটাকে বিকৃত কথোপকথন বলা হয়। সো অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, যখন একটি শিশু আমরা জানি যে মৌখিক কথোপকথন করছে এবং নিজেদের সাথে নিজেই করছে, তাহলে আমরা এটাকে কি জানি? আমরা 105-এর যে অ্যান্সার সেটা জানি হচ্ছে সেটাকে প্রাইভেট স্পিচ বলা হয়। কি বলা হয়? সেটাকে আমরা প্রাইভেট স্পিচ বলা হয়। আর এর আগেই কোশ্চেন আমরা করেছি, আমি বলেছিলাম এটা পিওয়াইকিউ করাচ্ছে, তাই কোশ্চেন রিপিট হবে কিছু। প্রাইভেট স্পিচ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার, হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখে নিই এক্সপ্লেনেশন। ভাইগটস্কি থিওরিটির নাম কি? সোশিও কালচারাল থিওরি বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। ক্লিয়ার। সো সোশ্যাল কালচারাল যে থিওরি, তার সামাজিক সাংস্কৃতিকবোধের তত্ত্ব। তো যখন শিশুরা নিজের সঙ্গে কথা বলছে, কেমন কথা বলে? না আমি এটা করবো না, এটা করবো না, আচ্ছা এইভাবে নয়, এটা নয়, এটা করবো না। খেলতে খেলতে দেখবে আমরা শিশুরা এরকম করছে, এটা করবো না আম্মু। ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা করে না, সো সেটাকেই প্রাইভেট স্পিচ বলা হয়, কারণ সে নিজেকেই বলছে, পুতুল নিয়ে খেলছে, খেলনা নিয়ে খেলছে, তো এই কাজগুলো সে করে থাকে। সো দ্যাট ইজ অ্যাকর্ডিং টু ভাইগটস্কি ইট ইজ কল্ড প্রাইভেট স্পিচ, নিজস্ব কথোপকথন। এবং এটি একটি মানসিক টুল বলা হয়, যা শিশু নিজের কাজ পরিকল্পনা করতে পারে, অ্যান্ড ইটস মানে প্রয়োজনীয় এটা। এর ফলে কি হয়? তারা নিজের মধ্যে নিজের যে মেন্টাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সেই মেন্টাল ডেভেলপমেন্টটা আরো বিকশিত করছে। তার যে মানসিক বিকাশটা হতে থাকছে, সে নিয়ন্ত্রণ করছে পাতে নিজের ভাবনা চিন্তাকে, সমস্যার সমাধান করতে পারছে যে আচ্ছা এইভাবে করতে হয় না, এইভাবে করতে হয়। সো দ্যাট ইজ কল্ড প্রাইভেট স্পিচ। আর যেটা ইন্টারনালাইজ হয়ে যায়, ইনার স্পিচ হয়ে যায়। কথাটা বুঝতে পারলে? এক্সাম্পল, একটি শিশু পাজল সাজাতে গিয়ে বলে প্রথমে এই টুকরোটা রাখি, তারপরে ওই টুকরোটা রাখি, এই টুকরোটা রাখি, ওই টুকরোটা রাখি। তো এটা করা যাবে। সরি, এগুলো যে করছি, অনেক সময় তাদেরকে আমরা কি দিই? খেলনা, অনেক জিনিসপত্র নিয়ে এসে দিই না বাজার থেকে, প্লাস্টিকের খেলনা যেগুলো মেলাতে হয়, না এটা হবে না, না এটা হবে এদিকে। তো এইরকম আমরা বাচ্চাগুলো এগুলো করতে আমাদের দেখতেও খুব ভালো লাগে।
বুঝতে পারলে? যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আমাদের বাড়িতে আছে, আমিও দেখেছি। কথাটা বুঝতে পারছো? এবং এটা তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে? লক্ষ্য করবে। সো নট অনলি শুধু শুধু এই যে থিওরিগুলো, সেগুলো বাস্তবিকের মানে ভিত্তিতেই এই থিওরিগুলোকে তৈরি করা হয়েছিল। তারা যে তৈরি করেছেন বাস্তবিকতার উপর ভিত্তি করে, তোমরা বাস্তবিকতার সঙ্গে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ক্লিয়ার? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 106, খেলনা, পোশাক, গৃহস্থালির সামগ্রী, অ্যাসোসিয়েটিং টয়েস, আর্টিকেলস, ক্লোথিং, হাউসহোল্ডস আইটেমস, অকুপেশন অ্যান্ড কালার্স উইথ স্পেসিফিক সেক্স ইজ এ ডেমনস্ট্রেশন অফ। যখন আমরা খেলনা, পোশাক, গৃহস্থালির সামগ্রী, পেশা, রঙকে নির্দিষ্ট লিঙ্গের সাথে যুক্ত করি, কোনো একটি খেলনা এনে বলি না এটা তোমার খেলনা নয়, এটা মেয়েদের খেলনা, তো আমরা যে এটা করছি একটা স্পেসিফিক ডেমনস্ট্রেট করছি, হ্যাঁ, স্পেসিফিক ভাবে লিঙ্গের সাথে জুড়ে দিচ্ছি। এটাকে কি বলা হয়? জেন্ডার রিলেভেন্স বা লিঙ্গ প্রাসঙ্গিকতা, সরি, লিঙ্গ প্রাসঙ্গিকতা, বিকশিত লিঙ্গ পরিচয়, নাকি লিঙ্গ প্রতিচ্ছবি বা স্টিরিওটাইপিং, যেটাকে বলা হয় লিঙ্গ স্টিরিওটাইপিং, আর লিঙ্গ তত্ত্ব, জেন্ডার থিওরি, এটাকে কি বলা হয়? তো আমরা জানি যখন আমরা জেন্ডার পড়ছি, সো জেন্ডার কনসেপ্ট ইজ বেসিক্যালি ক্রিয়েটিং বাই দ্য সোসাইটি, যেটা সমাজের দ্বারাই একটি তৈরি শব্দ, এবং যার দ্বারা আমরা পুরুষ এবং নারীর কাজগুলোকে আলাদা আলাদা, তাদের পছন্দগুলোকে আলাদা আলাদা বিভক্ত করে দিচ্ছি। এরকম গ্রামের সোসাইটি যদি আমরা বিশেষ করে দেখি, তো কিছু ড্রেস রয়েছে যেগুলো ড্রেস কি বলছে না, এগুলো ড্রেস মেয়েরা পরে না, হ্যাঁ, এগুলো ড্রেস ছেলেরা পরে না, এখনো কোথাও কোথাও হচ্ছে, এবং তোমরা অবশ্যই জানো। তো যখন এগুলোকে করে দিচ্ছি, দ্যাট ইজ ডিভাইডেড বাই দ্য হিউম্যানস, হ্যাঁ, আমরাই ডিভাইডেড করছি, তো তোমাকে এটা পড়তে হবে, তোমাকে এটা পড়তে হবে না। সো এগুলোকে বলছে জেন্ডার স্টিরিওটাইপিং, যে তার খেলনা আলাদা, পোশাক আলাদা, গৃহস্থালী সামগ্রিক আলাদা, পেশা আলাদা, এগুলো এগুলো হচ্ছে এটাকে মানে এক তো জেন্ডার, এবং জেন্ডার স্টিরিওটাইপিং বলা হয়। কি বলা হয়? লিঙ্গ প্রতিচ্ছবি বা স্টিরিওটাইপিং বলা হয়, ইংরেজি শব্দ স্টিরিওটাইপিং। কথাটা বুঝতে পারলে? তাহলে এটা লিঙ্গ প্রতিচ্ছবি। যখন আমি কোনো একজন ব্যক্তিকে বিশেষ করে বলে থাকি যে তোমার এই কাজটি করা দরকার, বা একটা লিঙ্গ বেসিসে বলে থাকি তোমার এই কাজটি করা দরকার, বা এই কাজটি করা নয়, এটা ছেলে হিসেবে তোমার করা দরকার, এটা মেয়ে হিসেবে করা দরকার, সো দ্যাট ইজ কল্ড দ্য জেন্ডার স্টিরিওটাইপিং। কথা বুঝলে? কথা বুঝলে? খেলনা পোশাকের ভিত্তিতে হলো। হলো। নেক্সট কোশ্চেন্স আমরা দেখি। আচ্ছা দেখো, এইভাবে দেওয়া দিচ্ছে, এক্সাম্পল কত সুন্দরভাবে দেওয়া আছে। যখন সমাজ বা পরিবারের নির্দিষ্ট খেলনা, পোশাক, কাজ, রং, যেমন পুতুল গোলাপি রং মেয়েদের জন্য, গাঢ় ও নীল রং ছেলেদের জন্য, আমরা অনেক সময় বলে থাকি পিঙ্ক, পিঙ্ক কালার মেয়েদের জন্য, হ্যাঁ, গোলাপি রং মেয়েদের জন্য, বলে কি না? গোলাপ পছন্দ করে মেয়েরা, তাদেরকে দেওয়া হয়। না না, ছেলেদেরকেও দেওয়া হয় উল্টে, গোলাপির সঙ্গে তো বিশেষ করে আমরা তুলনা করে থাকি, গোলাপ পছন্দ হবে, ঠিক আছে, চকলেট পছন্দ, সে যাই হোক, যাই পছন্দ সেটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই, যার যেটা পছন্দ সে সেটা পছন্দ, সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু যখন আমরা একটা স্পেসিফিকভাবে এরকম করে দিচ্ছি, এবার সবার গোলাপি নাও পছন্দ হতে পারে, মেয়েদের সবার গোলাপি পছন্দ নাও হতে পারে, কারো লাল পছন্দ, নীল পছন্দ। তো এই ব্যাপারটা বলা বলা হচ্ছে যে যখন এগুলো আমরা করছি, দ্যাট ইজ যে কোনো একটা জেন্ডার বেসিসে, তখনই যে কোনো একটি জেন্ডারে করছি, তখন আমরা বলা হচ্ছে লিঙ্গ ধাঁচ, এটাকে লিঙ্গ ধাঁচ বলা হচ্ছে, বা বাংলা শব্দ তোমরা লিঙ্গ ধাঁচও বলতে পারো, ধাঁচা বলতে পারো, স্টিরিওটাইপিং বলতে পারো। তো এটা একটা সামাজিক, এটা কি, এটা একটা সমাজের তৈরি করা, কার, এটা একটা সমাজের তৈরি করা। নারী এবং পুরুষের ভূমিকা কি কি করবে, কে রান্না করবে, কে না করবে, আমি তো জানি না। এই নারী পুরুষ বর্তমান সোসাইটিতে এই দশকে রান্না করা, বা আমরা বলেও থাকি নারীরা রান্না করবে, পুরুষরা এটা কাজ করবে, ওটা কাজ করবে, বা এটা করবে, আমরা দেখেও থাকি, এবং আমাদের আমাদের সোসাইটিতে হচ্ছে, যেটা হচ্ছে। কিন্তু এখনকার যে মানে আমরা জানি ধীরে ধীরে এই জিনিসগুলোকে ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা নিজেরাই ছেলেরা আমরাও রান্না করতে যাচ্ছি, জানছি, আমি নিজেও রান্না করে খাই, এবং এমন কি নয় আমার এক যুগ হয়ে গেল রান্না করা, তো আমার সমস্যা নেই। মেয়েরা যারা আছে তারা অবশ্যই কাজ করবে, উপার্জন করবে, অর্জন করবে। সো যখন আমি এজ এ ইন্ডিভিজুয়াল বলবো যে হ্যাঁ না তোমার এইটা করা দরকার, এইটা করা দরকার, এইটা রং পড়া দরকার, দ্যাট ইজ আই এম জেন্ডার, আই এম ক্রিয়েটিং জেন্ডার স্টিরিওটাইপিং। এবং এটি সোসাইটি আমার দ্বারাই, বা সোসাইটি দ্বারা, আমি কি সোসাইটির ব্যক্তি, সোসাইটির দ্বারাই তৈরি করা হচ্ছে এগুলো। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। সো আগ্রহের সীমা, এই যে বলছে আচরণ ও আগ্রহের সীমা নির্ধারণ করে দিচ্ছি আমি তখনই। কথা বুঝতে পারলে? যেমন যেমন এই কথাটা বলাও ঠিক না
যে শুধু তোমার রান্না করার দায়িত্ব বা ওর দায়িত্ব, এর দায়িত্ব। মেয়েদেরকে যেরকম এই কথাটা বলা ঠিক নয় যে তাদের রান্না করার দায়িত্ব, ওইটা দায়িত্ব, এটা দায়িত্ব। এরকম ছেলেদেরকেও এটা বলা ঠিক নয় যে উপার্জন করার দায়িত্ব শুধু তোমার, আমার নয়। ঠিক আছে? এটাও ঠিক নয়। দুটোই ঠিক নয়। দুটোই ঠিক নয়। দুটোই ঠিক নয়। ক্লিয়ার? সো এটাও সোসাইটির দ্বারাই ক্রিয়েট করা, এটাও সোসাইটির দ্বারাই ক্রিয়েট করা। অ্যান্ড বোথ ইজ কল্ড জেন্ডার স্টিরিওটাইপিং। জেন্ডার স্টিরিওটাইপিং। সো দুটোই হলো। সো এর ফলে শিশুরা ছোটবেলা থেকে দুজনেরই দুটো দায়িত্ব। এজ এ ইন্ডিভিজুয়াল আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে, আমাকে তো কিছু করে খেতে হবে না? হ্যাঁ, তাহলে তাহলে সেটাতে কোনো দায়িত্ব ভাগের কোনো কিছু নেই। সামর্থ্য আছে, সবাই করবে। ক্লিয়ার? যখন দেখা গেল আমার সামর্থ্য নেই করার ওই কাজটা করার মতো, বা আমি অসুস্থ হয়ে আছি বা অন্য কিছু, সেটা আলাদা বিষয়। সেটা আলাদা বিষয়। ক্লিয়ার? সো বলা হয় ছেলেরা পুতুল নিয়ে খেলে না, মেয়েরা নীল জামা পরা ঠিক নয়। সো দ্যাট ইজ কল্ড দ্য জেন্ডার স্টিরিওটাইপিং। ক্লিয়ার? আমরা অনেক সময় বলতে থাকি এই ধরনের আচরণ করো না, এই ধরনের আচরণ করো না। আমরা শুনিও থাকি এই ঘটনাগুলো, আমরা সোসাইটিতে দেখেছি। এটাই তো, এই সোসাইটির বিষয়গুলোকেই আলোচনা করা হচ্ছে। তো একটু ডিসকাস বড় হয়ে গেল। কোশ্চেন নাম্বার নেক্সট। একজন শিক্ষকের উচিত শ্রেণীকক্ষে সকল সংস্কৃতির প্রতি সম্মান ও মূল্য দেওয়া, কমিউনিকেট দ্যাট শি রেসপেক্টস অ্যান্ড ভ্যালুস অল কালচার্স ইন দ্য ক্লাসরুম। শিক্ষার্থীদের মধ্যে তুলনা সর্বাধিক করা, কম্প্যারিজন যত পারবো আমি এর সঙ্গে ওকে কম্পেয়ার করব। নির্দিষ্ট সংস্কৃতির শিক্ষার্থীদের উন্নীত করা, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ও বৈচিত্র্যকে উপেক্ষা করা। আমরা একটু আগেই সাংস্কৃতিক পার্থক্য এবং বৈচিত্র্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন নিয়ে পড়লাম। এটাকে কালচারাল ডিফারেন্স বলা হচ্ছে, ওটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন মিনস আমি অন্য একজন ব্যক্তি আরেকজনের থেকে আলাদা, হুইচ ইজ হুইচ ইজ হুইচ ইজ কাম ফ্রম জেনেটিকগত কারণে হয়ে থাকে। একটি মায়ের দুটি সন্তান দুই ধরনের হয়ে থাকে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? সো 107-এর যদি আমরা অ্যান্সার দেখি, তো এটা দেখো, শ্রেণীকক্ষে সকল সংস্কৃতির প্রতি সম্মান ও মূল্য দেওয়া, সবাইকে মূল্য দেওয়া, এটা এজ এ টিচার হিসাবে দায়িত্ব, এবং হিউম্যান বিং হিসাবে আমাদের দায়িত্ব সবাইকে রেসপেক্ট করা, সবাই সম্মান পাওয়ার যোগ্য। যে ব্যক্তি, যে একজন মানে বড় পদাধিকারী বা কর্মচারী, তাদেরও সম্মান পাওয়ার যোগ্য। যে একজন নর্মাল কাজ করছে, নর্মাল মানুষ, সেও সম্মান পাওয়ার যোগ্য, সেও সম্মান পাওয়ার যোগ্য। কথাটা বুঝতে পারলে? সো নিম্নলিখিত কোন ধারণা শিক্ষার অধিকার আইন বলছে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইনটি 2009-এ রয়েছে, আমাদের সমর্থন করে? প্রধান ধারায় অন্তর্ভুক্তিকরণ, যেটাকে মেন স্ট্রিমিং আমরা বলে থাকি শব্দ। মেন স্ট্রিমিং শব্দটা আশা করি শুনেছ। সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নাকি পৃথকীকরণ? ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, মেন স্ট্রিমিং নাকি সেগ্রিগেশন? সো 2009 সালের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসেছিল, সেই রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2010 সালে শুরু হয়েছিল, মানে ওর যে কার্যকলাপ শুরু হয়েছিল 2010-এর দিকে। ক্লিয়ার? এক্সাক্ট ডেটটা আমার মনে পড়ছে না, কিন্তু এর আগেও আমরা পড়েছি এই ডেটটা। ঠিক আছে? ক্লিয়ার? সো এটার যে কোশ্চেন অ্যান্সার, এটা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটা আমরা এনইপি 2020-তে দেখেছি। এর আগেও শব্দ শুনেছি, কিন্তু এমফেসাইসিস করা হয়েছে এনইপি 2020-তে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? যেখানে সমস্ত ধরনের শিক্ষার্থী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, এমনকি কোনো ডিসেবলের দিক কারণবশত তাদের থেকে পিছিয়ে রওয়া, কোনো একটা আর্থিক বা কোনো একটা জাতিগত কারণবশত বা সোসাইটির কোনো কারণবশত তারা পিছিয়ে রয়েছে, তাদের সব এক জায়গায় করে যে শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, সেটাই বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ক্লিয়ার? ক্লিয়ার? এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শ্রেণীকক্ষে প্রচুর ধরনের ডিভাইস ইউজ করাও কিন্তু প্রয়োজন। ডিভাইস দ্যাট মিনস বলা হচ্ছে যে কেউ হয়তো মনে করো যে কানে কম শোনে, কেউ হয়তো কম ধরনের লাইট প্রপার রাখা দরকার, কেউ একটু হালকা কানে কম শুনছে, তাদের জন্য কি করা দরকার? মাইক্রোফোন বা ডিভাইস তৈরি করা দেওয়া দরকার সেই সব স্টুডেন্টদেরকে। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 108-এর অ্যান্সার ইজ দ্য অপশন নাম্বার সি, গো। আচ্ছা, এই RTE 9-এর যেটা 2009, আমি বললাম 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে বলা হচ্ছে মেন স্ট্রিমিং, মানে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা, আলাদা আলাদা করার নয়, শিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা। ইনক্লুসিভ এডুকেশনের ধারণা এটা।
ইন্টিগ্রেটেড এডুকেশন বিশেষ করে ছিল। ইন্টিগ্রেটেড এডুকেশনের সমস্যা কি ছিল দেখো, প্রথমে স্পেশাল, ইন্টিগ্রেটেড, দেন আমরা ইনক্লুসিভ যদি দেখি ইন্টিগ্রেটেড সমস্যা কি ছিল, যেখানে প্রতিবেশী মানে প্রতিবন্ধী শিশুরা স্পেশাল এডুকেশনে স্পেশাল স্কুলে পড়তো, তো প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ স্কুলে পড়ছে ইন্টিগ্রেটেড এডুকেশন কনসেপ্টে, কিন্তু কাঠামো এবং পাঠ্যক্রমটা কিন্তু তাদের পরিবর্তন মানে সেই অনুযায়ী পরিবর্তন করা হয়নি ইন্টিগ্রেটেড এডুকেশনে। সো যার ফলে ইনক্লুসিভ এডুকেশনে তাদের মতো করে কাঠামোটা কিন্তু তৈরি করা হবে, সবার দিকে খেয়াল রেখে সেই রকমভাবে কারিকুলাম, পাঠ্যক্রম এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসও ক্রিয়েট করা হবে। সো ইন্টিগ্রেটেড এডুকেশনে ছিল যে বিশেষ চাহিদাপূর্ণ যে শিক্ষার্থী, তাদেরকে তো সাধারণ স্কুলে নিয়ে আসা হলো, কিন্তু তাদের যে কাঠামো সেই কাঠামোটা পরিবর্তন করা হলো না, এবং যেটা পরবর্তীকালের ঘাটতি, মানে সেই ঘাটতিটা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে পূরণ হয়। সেগ্রিগেশন, যেটাকে পৃথকীকরণ বলা হয়, সেটা সম্পূর্ণভাবে আলাদা স্কুল রাখা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আলাদা এবং নর্মাল যে স্টুডেন্টস তাদের জন্য আলাদা। ক্লিয়ার? এটা সেগ্রিগেশন শব্দ বলা হয়। হ্যালো, 109 নাম্বার কোশ্চেন্স। দেশ হলো দর্শন যা অনুযায়ী সকল শিশুর একটি নিয়মিত বিদ্যালয় ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। যে কোন দর্শন অনুযায়ী সকল শিশুর একটি নিয়মিত বিদ্যালয় ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে? বলছে বহু সংস্কৃতির শিক্ষা, অন্তর্ভুক্তি, মূলধারা, বিশেষ শিক্ষা। আমরা জানি সেটা হচ্ছে অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুশন, অন্তর্ভুক্তি। ক্লিয়ার? সো অপশন নাম্বার 109 is the correct answer. অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 110 নাম্বার, নিম্নলিখিত কোনটি অর্থপূর্ণ শিখন এর মূল প্রক্রিয়া নয়? মিনিংফুল লার্নিং which is given by the আশুবেল। কে? আশুবেলের মিনিংফুল লার্নিং আমরা অনেক সময় দেখে থাকি। হ্যালো, আশুবেলের আরেকটা অ্যাডভান্স অর্গানাইজার মডেল, আমরা ওটা দেখি। হ্যাঁ, সো নিম্নলিখিত কোনটি অর্থপূর্ণ এর মূল প্রক্রিয়া নয়? কোনটি নয়? অনুসন্ধান ও মিথস্ক্রিয়া, মুখস্থকরণ ও স্মরণ, মেমোরাইজেশন অ্যান্ড রিকল করা, পুনরাবৃত্তি এবং অনুশীলন, নির্দেশনা ও দিক নির্দেশ করা। কোনটি নয়? যখন আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, ডাইরেকশন দিচ্ছি, পুনরাবৃত্তি করছি, অনুশীলন করছি, মুখস্থকরণ করছি, স্মরণ করছি, বলছে মিনিংফুল লার্নিং এখানে কার মধ্যে হয় না? যদি আমরা বলে থাকি কোনটি প্রক্রিয়া নয় মিনিংফুল লার্নিং এর? আমরা অবশ্যই জানি 110-এর যে অপশন, মুখস্থকরণ, রট মেমোরাইজেশন এবং রিকল, শুধু মুখস্থ করে নিলাম আর পরে, এটা কিন্তু মিনিংফুল লার্নিং এর নয়। মিনিংফুল লার্নিং বিশেষ করে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী অনুসন্ধান প্রক্রিয়ায় এছাড়াও পূর্বের অভিজ্ঞতাকে ইউজ করে, পূর্বের প্রায়র এক্সপিরিয়েন্সকে ইউজ করে নতুন রিলেভেন্ট ইনফরমেশন শিখছে, এবং সেই শিখন কি হচ্ছে, সে পুনরাবৃত্ত করছে না, মানে মিথস্ক্রিয়া শুধুমাত্র রিকল করছে না, সেটি অনুসন্ধান প্রক্রিয়ায় মিথস্ক্রিয়ার মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে শিক্ষার্থী সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করছে। তো পুনরাবৃত্তি ও অনুশীলন জ্ঞানকে স্থায়ী করতে সাহায্য করে, দিক নির্দেশনা ও নির্দেশনা শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের স্পষ্ট ভূমিকা করে। অনুসন্ধান প্রক্রিয়া মিথস্ক্রিয়া শিক্ষককে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে। কথাটা বুঝতে পারলে? মুখস্থকরণ এবং স্মরণ একটি যান্ত্রিক শিখন, যেটাকে রট লার্নিং বলা হয়, এটা একটা যান্ত্রিক, ইনস্ট্রুমেন্টাল লার্নিং বিশেষ করে বলা হয়, যান্ত্রিক শিখন, এবং এটা অর্থপূর্ণ শিখনের সম্পূর্ণ বিপরীত। অর্থপূর্ণ শিখনে শিক্ষার্থীকে মানে কর্মের মাধ্যমে, অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে, এবং তাকে অ্যাক্টিভ হয়ে এক্সপিরিয়েন্স বেসিসে তাকে লার্নিং করতে হবে, এবং তার মাধ্যমে যে লার্নিংটা হবে, দ্যাট ইজ কল্ড দ্য মিনিংফুল লার্নিং। So he or she can understand the concept and also can apply in real life situation. Clear? So thank you ক্লাসটিকে দেখার জন্য। আশা করি তোমাদের ক্লাসটিকে ভালো লেগে থাকছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রতিদিন আমাদের যে ভিডিও, সেই ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসগুলিকে দেখো। আমি বলছি তোমরা এই কোর্স সিরিজ কমপ্লিট করার পর তোমাদের একটা যথেষ্ট জ্ঞান বৃদ্ধি হবে, যতটুকুই হোক একটু হবে, অ্যান্ড আমি এইটুকু হেল্প করাতে তোমাদের আছি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে।